যে সুপারিশ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল, আপনারা দেখছেন সেই ছবি নিউজ আজকের স্বপ্নগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এখন শুনুন বিস্তারিত। গত 2রা জুলাই বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় শান্তনা ঠাকুর মহাশয় স্বরূপনগর সীমান্তবর্তী হাকিমপুর এলাকায় এক ব্যক্তিকে অবৈধ মাংস নিয়ে যাওয়ার জন্য তার নিজের লেটার হেড প্যাডে সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিককে সুপারিশ করে, জানিয়ে রাজ্যসহ দেশ তথা লোকসভায় তোলপাড় শুরু হয়েছে। এই নিয়ে কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর শোনাবো আপনাদের। নমস্কার। আজকে প্রেস মিট ডাকার একটাই কারণ আমি একটা সংবাদ মাধ্যমে দেখতে পেলাম আমাকে নিয়ে একটা নেগেটিভ চর্চা হয়েছে, যেটা অসত্য বলে আমি মনে করি। কেননা স্বরূপনগর হাকিমপুরে একটা যে প্রচারটা হয়েছে সেটা হচ্ছে যে অভিযুক্ত মন্ত্রী, মোদিজির মন্ত্রিসভার মন্ত্রী বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত। আমি বিষয়টা জানাতে চাই এটা যে ওখানে হাকিমপুরে একটা নাকা চেকিং পোস্ট আছে এবং ওই পোস্টের পরে প্রায় 15 থেকে 20 হাজার লোক বাস করে এবং সেই রাস্তাগুলোতে যাবার একটাই রোড, সেই নাকা চেকিং রোড পার করে যেতে হয়। তো সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপত্র সেটা নিতে গেলে তাদের অনেক অসুবিধা হয়। তাদের পুরো চেক করে প্যাকেট খোলে, তারপরে প্যাকেট খুলে, এটা আমি বিএসএফকে বহুবার বলেছি। ইভেন শুধু এটা নয়, যদি কোনো বরপক্ষ বা মেয়ে পক্ষ যদি ওখানে সম্বন্ধ তৈরি হয় বা বিয়ের কোনো প্রস্তাব আসে, তাদেরকে পুরো জামা প্যান্ট খুলে চেক করিয়ে তারপরে ভেতরে পাঠানো হয়। এগুলো সম্পূর্ণভাবে একটা সমাজবিরোধী কাজ চলছে। আমি এই নিয়ে প্রকাশ্যে আমি মাইকিংও করেছি যে এই কাজগুলো এখানে বন্ধ হওয়া উচিত। এবার এখানে যে পলিটিক্যাল সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে টিএমসির যারা মেম্বার আছে তারা লোকালে, যারা টিএমসির সমর্থক তাদেরকে তারা ফেসিলিটেট করছে তাদের স্থানীয় যে প্যাড আছে, মেম্বারের প্যাড, সেই প্যাডের মাধ্যমে। এবার সেখানে অনেক মানুষ বঞ্চিত হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আছে, সাধারণ মানুষরা আছে যারা পায় না। এটা অন্তত আমার মনে হয় আর্থিক কোনো লেনদেনেরও ব্যাপার থেকে থাকতে পারে। তো সেখানে যে লোকগুলো আজকে বঞ্চিত হচ্ছে সেই লোকগুলো কোনোভাবেই তাদের জীবনযাপন সঠিকভাবে ওখানে করতে পারছে না। আমি বিএসএফকে বলেছি এরকম যদি এখানে অসামঞ্জস্য তৈরি হয় তাহলে কিন্তু আমি এর প্রতি স্টেপ নেব। দরকার পড়ে আমার প্যাড এখানে ব্যবহার করতে হবে। সাধারণ মানুষ, এটা পাচারের কোনো বিষয় নয়, এটা অভ্যন্তরীণ ভারতবর্ষের ভূমির মধ্যে যারা প্রান্তিক এরিয়ার লোক তাদের পক্ষে এটা অসুবিধা। এমনি তো বিএসএফ একটা অসুবিধা করে রেখেছে নাকা চেকিং দিয়ে। তো সেখানে আমার প্যাড যদি ইউজ করে তাদের যদি নিত্য প্রয়োজনীয় সুবিধা তারা পেতে পারে, তাহলে সেখানে আমি মনে করি সেটা অসামাজিক কাজ নয়। যেহেতু টিএমসির যারা মেম্বার আছে তারা ওখানে 10-15 বছর ধরে সেটা করছে। এখন বিএসএফই করেছে, কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে একটা ভুল প্রচার করেছে। আমি নিন্দা জানাই এরকম প্রচার, কেননা আগে জানানো উচিত, আমাকে জানানো উচিত, জেনে নেওয়া উচিত যে এটা কতটা সত্য কতটা মিথ্যা। তো যে সংবাদ মাধ্যম করেছে তারা সম্পূর্ণভাবে এটা সম্বন্ধে অজ্ঞাত। তাই আমি বলতে চাইছি সেখানকারই যে নাগরিককে চিঠি দেওয়া হয়েছিল, অর্থাৎ যার জন্য তার পরিবারের জন্য যে সামান বা জিনিসপত্র নিয়ে যাওয়ার হয়েছিল, উনি আমাদের সঙ্গে আছেন। উনিও বলবেন যে কী জন্য সেই সামঞ্জস্য নিয়ে সেই সরঞ্জাম নিয়ে যাওয়া হয়, কী হয় বিষয়ের নিয়ে উনি বলবেন। একটা প্রশ্ন, যে আপনি বললেন যে যদি কোনো সম্বন্ধ তৈরি হয় তাহলে তাদেরকে জামা প্যান্ট খুলে পর্যন্ত চেক করা হয়। কারা করে? এটা বিএসএফ করে। বিএসএফ তো সেন্ট্রালের, সেক্ষেত্রে আপনি অভিযোগ জানিয়েছেন। না, সিকিউরিটি অবশ্যই সিকিউরিটি ভালো কথা, কিন্তু ইন্টারনাল অর্থাৎ ভারতবর্ষের সীমান্তের মধ্যে নাকা চেকিং করে প্রান্তিক লোকেদের এভাবে হ্যারাসমেন্ট করা আর টিএমসিকে প্রশ্রয় দেওয়া,
টিএমসির মেম্বাররা যদি সেখানে তাদের লোকাল প্যাড ইউজ করে তাদের ফেভারের নাগরিকদের যদি ব্যবহার করতে পারে, জিনিসপত্র দিতে পারে, তো বিজেপি এখানে কি দোষ করেছে? কারণ আমাদের তো ওখানে মেম্বারও নেই, আমাদের ওখানে এমএলএও নেই, তো সেখানে মন্ত্রীর একমাত্র প্যাড ইউজ করতে পারবে, আমাদেরও তো সমর্থকরা আছে। সেই হিসেব করে ওখানে অভ্যন্তরীণ তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, চাল ডাল, এগুলো যাতে তারা নিয়ে যেতে পারে সঠিকভাবে, তার জন্য এই ব্যবস্থা করা। কিন্তু এই সংবাদ মাধ্যম এই ব্যাপারটা সম্পূর্ণ না জেনে একটা অপপ্রচার করেছে ব্যক্তিগত এখানে নিয়ে। আমি জানি না কেন, তার কি ইন্টেনশন ছিল। তো আমি এই বিষয় নিয়ে ক্লিয়ার করতে চাই, আমার যে প্যাডটা ওখানে দেখানো হয়েছে, সেই প্যাডটা যাকে ব্যবহার করা হয়েছে উনি এই বিষয় নিয়ে বলবেন যে ওনাকে কেন ওই প্যাডটাকে কি ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন, তাহলে কি লোকাল তৃণমূল নেতৃত্বের সঙ্গে একাংশের বিএসএফ এর কানেকশন আছে? সেটাই তো বলতে চাইছি আমি, যে কোনো ব্যক্তিগত সব বিএসএফ এক নয়, টোটাল বিএসএফ এর যে ওখানে 85 ব্যাটালিয়ান্স আছে সবাই নয়, কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে, দু একজন মানুষ আছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য এটাকে করছে, কিন্তু এটা অত্যন্ত গৌরীতকর কাজ। এই কারণে যে একটা পক্ষপাতিত্ব তৈরি হচ্ছে এলাকাতে, একটা পলিটিক্যাল শেল্টার দেওয়া হচ্ছে এলাকাতে, যাতে টিএমসি শেল্টার পায়। এবার বিএসএফ যদি সেটা করে, আমাদের সেটা পদক্ষেপ নেওয়া উচিত। যে কারণে আমি ওখানে সাধারণভাবে ব্যালেন্স আনার জন্য এই প্যাডগুলোকে আমি দিয়েছি। অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরে জানিয়েছেন বিষয়টা? আমি এখনো জানানোর বিষয় এটা হয়নি, কারণ এটা ব্যক্তিগত একটা সংবাদ মাধ্যম করেছে, একজন ব্যক্তি লিখেছেন, আমি তার নাম এখানে বলতে চাইছি না। অসত্য খবর যে পরিবেশন হয়েছে, আপনার আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে? অবশ্যই নেব, ব্যক্তিগত দিক থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি এটার, কারণ সে না জেনে না শুনে একটা যা কিছু তাই একটা আমার সম্পর্কে বলে দিতে পারে না, হিউম্যান রাইট বলে তার এগেনস্টে স্টেপ নেওয়া উচিত। তো আমি নেব, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সংবাদ মাধ্যমে যেহেতু এটা এসছে, তাই সংবাদ মাধ্যমেই বলতে চাই এটা নেগেটিভ প্রচার। আর এই নেগেটিভ প্রচার করে বাগদা বিধানসভার ভোটকে, ঠিক আছে, একটা নেগেটিভ গতিধারা দেওয়া যাবে না। শান্তনু ঠাকুরের চরিত্র কি সাধারণ মানুষ জানে, যে কারণে শান্তনু ঠাকুরকে দ্বিতীয়বার জিতিয়ে মানুষ পাঠিয়েছে ভোটে। এবার এটা টিএমসির প্ররোচনা কিনা, কারা প্ররোচনা করেছে, এটা সামনে বেরিয়ে আসবে যখন এটা আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় একটি দৈনিক পত্রিকা প্রথমে প্রকাশিত হয়। লেটারহেডে বিএসএফকে চিঠি শান্তনুর, ব্যবসা চালাতে অবৈধ ছাড়পত্র, পাচারের মদত, অভিযুক্ত মোদির মন্ত্রী। তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বললেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, শুনুন। আমি এই নিউজটা আজকে বর্তমান পত্রিকায় দেখলাম, এবং সেখানে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আমার ছোট ভাই বিশ্বজিৎ দাসের মন্তব্য দেখলাম। বিশ্বজিৎ দাস ঠিকই বলছে যে একটা বনগাঁ লোকসভার সাংসদ, একটা এমপি শুধু না, তিনি ভারত সরকারের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি বিএসএফ এর অথরিটির কাছে কি করে লেখেন যে 3 কেজি এই মাংস বিফ নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হোক? এবং তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেন্ট্রাল গভর্নমেন্টে, বিএসএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত, তাতে ভয় পাচ্ছে যে আমি যদি মন্ত্রী সাহেব বা এমপি সাহেবের কথা না শুনি, তাহলে আমার অন্যত্র দূর দূরান্ত হয়তো কাশ্মীরে পোস্টিং হয়ে যাবে। এই অসাধু চক্র, অসাধু র্যাকেট চলছে। তো দেখলাম সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরের তদন্ত হবে, খবরের কাগজের মাধ্যমেই জানতে পারলাম। এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদেরকেও বলবো যে এই সমস্ত বিষয়ে কতদিন ধরে এটা চলছে। কারণ মাননীয় মন্ত্রী তো আর পরশুদিন মন্ত্রী হননি, তিনি প্রায় 5 বছর 6 বছরের টার্মে পড়লো মন্ত্রী। এরকম তো একটা চিঠি নয়, হয়তো দেখা যাবে হাজার হাজার লক্ষ লক্ষ চিঠি ইস্যু করা হয়েছে। সেটা কিসের বিনিময়ে ইস্যু হচ্ছে, তার পিছনে বিষয়টা কি? এত কিছু প্রশ্ন কিন্তু চলে আসছে। একটা মানুষের সাথে সাথে গরু যাচ্ছে কিনা, এটা নিয়েও আমরা সন্দেহ তৈরি হচ্ছে। নিশ্চয়ই, দেখুন, ভারতবর্ষে বিজেপির সরকার আছে, 10 বছর পূর্ণ হয়েছে। সুতরাং
এই গরুগুলোর তো আর পাখনা নেই যে আকাশে উড়ে উড়ে চলে যাচ্ছে, বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, এটা পাখনা নেই। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমান্ত রক্ষী বাহিনী, এদের কাজটা কি? এবং আপনি হিসেব করে দেখুন, সারা ভারতবর্ষে বিএসএফ এর কিছু নেই, হাজার হাজার কোটি টাকা মাসও আনা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পয়সা কোথা থেকে আসে? ভারতবর্ষের জনগণ যারা ইনকাম ট্যাক্স পে করে তাদের পয়সা এদের বেতন হয়। তারপরে এই জিনিসগুলো চলবে কেন? এবং যে গরুগুলো আসে, এইগুলো গরুগুলোর চেহারা দেখলেই বোঝা যায় যে এগুলো বাংলার গরু নয়, সব উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, অমুক জায়গা তমুক জায়গা, গুজরাট, এখানকার গরু এখান থেকে চলে আসছে, গোগরায় থেকে গরু আসছে। এতগুলো রাজ্যের ওপর এই গরুগুলো তার প্লেনে আসে না, এগুলো ট্রাকেই আসে। তাহলে এতগুলো রাজ্যের ওপর দিয়ে আসছে, যে রাজ্যগুলো বিজেপি শাসিত, তারা আটকাচ্ছে না কেন? তারপরে বর্ডারে রয়েছে বিএসএফ, তাদের কাজটা কি? এবং বিএসএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারা কি ঘুমোচ্ছে? এই প্রশ্নগুলো, অর্থাৎ একদম পাড়ার যে চোরা কারবারি, সীমান্তের 0 পয়েন্টের চোরা কারবারি থেকে দিল্লি পর্যন্ত চক্র আছে। তা না হলে দশকের পর দশক ধরে এই জিনিস চলতে পারে না। এই ঘটনার পরই স্থানীয় বিজেপির নেতৃত্ব, যিনি সাংসদের সীমান্ত প্রতিনিধি বলে নিজেকে দাবি করেন, তিনি ওই ছাড়পত্র দেওয়ার হয় যে ব্যক্তিকে, তাকে নিয়ে যান বাগদায়। সেখানে মন্ত্রীর সাথে তাকে সাংবাদিক সম্মেলন করতে দেখা যায়। পরের দিন ওই ব্যক্তি আমাদের প্রতিনিধির সামনে কি বললেন শোনাবো আপনাদের, যা নিয়ে রীতিমতো সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুনুন কি বললেন তিনি। দেখতে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ, কি সমস্যা, কি হয়েছে বলো তো? নাজবুল আমাকে ডাকে, দেখি এমপির কার্ডে স্লিপ দেয়, 3 কিলো আমরা গরুর মাংস নিয়েছি, আমাদের 300 টাকা দেয়। নাজবুল এমপির নাম করে 200 টাকা নেয়, আমরা গরিব মানুষ, আমাদের 120 টাকা দেয় নাজবুল। কতদিন ধরে দেয় এই স্লিপগুলো? এই স্লিপগুলো ডেলি দেয়। এটা আমাদের সপ্তাহে 2 দিন পাই, আমরা সপ্তাহে আমাদের 2 দিন পাই আমরা। আচ্ছা, কতজনকে দেয় প্রতিদিন? ও প্রতিদিন 6টা করে দেয়, 6টা করে দেয়, বিভিন্ন রকমের নামে দেয়। আমাদের এখন প্রতিটা স্লিপে 200 করে টাকা দিতে হয় নাজবুলকে? হ্যাঁ, 200 টাকা করে নেয় নাজবুল। আমাদের 300 টাকা, আমরা গরিব মানুষ, ওই এমপির নাম করে নিয়ে নেয়। এমপির নাম করে নাজবুল নেয়? হ্যাঁ, নাজবুল নেয়, 200 করে টাকা নেয় নাজবুল। আর স্লিপ দেয় নাজবুল দেয় এমপির পেটে। আচ্ছা, দিলে আপনারা মাংস নিয়ে আসেন? আমরা মাংস 3 কিলো মাংস নিয়ে এসে সেইগুলো কোথায় দেন? আমরা দিয়ে দেয়, তাদের কাছে নিয়ে আসি, তাদের কাছে দিয়ে দিই আমরা। আচ্ছা, তারপরে আমাদের 300 কোটি টাকা দেয় নাজমুল, আমাদের এমপির নাম করে 200 কোটি টাকা নেয়, আর আমরা গরিব মানুষ, আমাদের 100 কোটি টাকা দেয়। কালকে আপনি এমপির বাড়িতে গিয়ে বলছিলেন যে কি, ওটা তো আমার তো নাজমুল জোর করে নিয়ে গেছিলো, বলছে এমপি তো ডাকছে, দেখি গেছিলাম আমরা এমপির কাছে। হ্যাঁ, তারপর যেই আমার বললাম আমার এই ব্যাপার। এমপি কি বলছে? এমপি কিছু বলিনি আমাকে, এমপির সংবাদের মাধ্যমে বলেছিল, আমারও বলতে বলেছিল। আমি বললাম যে আমরা খাওয়ার জন্য মাংস নিয়ে যাই, 3 কিলো মাংস। হ্যাঁ, কিন্তু ওটা কি জোর করে বলতে বলেছিল? হ্যাঁ, জোর করে বলতে বলছিল নাজমুল বলতে বলেছিল? হ্যাঁ, নাজমুল সব বলতে বলেছিল। আপনারা এই যে মাংসগুলো নিয়ে আসেন সব নাজমুল জানে? নাজমুল কে? নাজমুল সব দল, নাজমুলকে ওই কোন দল করে? সে কোন দল করে? বিজেপি করে, এমপি রিপ্রেজেন্টেটিভ। এমপি রিপ্রেজেন্টেটিভ? হ্যাঁ। কোথায় বাড়ি ওর? হাকিমপুর মাদারপাড়া। আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম জানুল গাজী। এই যে স্লিপটা পাওয়া যাচ্ছে, খবরের নিউজে চলছে, এই স্লিপটা কি আপনার? হ্যাঁ, আমার নামে দিয়েছিল, 2 তারিখ আমার নামে দিয়েছিল স্লিপটা, আমার নামে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,